আজ থেকে আপনার 20 তারিখ পর্যন্ত আপনার প্রায় 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে, যারা জুন মাসের থেকে 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন, এমন যে আবেদন এসেছিল আমাদের কাছে, সেই আবেদনকে 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। সেই ভেরিফিকেশনের ভিত্তিতে যারা হয়েছে এমন 1,45,00,000 কাছাকাছি। দুটোর সময় সরকারি স্তরে প্রেস কনফারেন্স করে আপনার ওই দপ্তর বলে দেবে এরা 17 তারিখ, আজ 17 তারিখ থেকে 20 তারিখ পর্যায়ক্রমে এদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। বাকি 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট করতে আরো 1 মাস লাগবে বলে আমাকে জানানো হয়েছে। তাদের ক্ষেত্রে পরবর্তী মাসে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ও এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রতি মাসেই দ্বিতীয় সপ্তাহে 10 থেকে 15 তারিখের মধ্যে ভেরিফাইড মহিলারা, তাদের কারো কাছে বলতেও হবে না, আর সাংবাদিক সম্মেলনও করতে হবে না, আর সোশ্যাল মিডিয়াতে ফেসবুক লাইভও করতে হবে না, 10 থেকে 15-র মধ্যে তারা পেয়ে যাবেন। একটা পরিচ্ছন্ন বেনিফিশিয়ারি তালিকা থাকবে এবং সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া হলে সেই তালিকা গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা স্তরে আমরা ঝুলিয়েও দেব। আর এই যে অর্থটা পাবেন, তারপরেও যদি কারো সমস্যা থাকে, একটা অনলাইন পোর্টালও চালু থাকছে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে। এই সকলকে বলবো সহযোগিতা করুন। আমাদের 21টা রাজ্যে বিজেপি সরকার চলছে, ভারত সরকার চলছে। আমরা সংকল্পপত্র, মোদিজির গ্যারান্টি, রাজ্যের অর্থনৈতিক অবস্থা এবং সবটা শৃঙ্খলার সঙ্গে, যাতে যেভাবে বিগত সরকার এই রাজ্যে কর্মসংস্থানকে একদম তালাচাবি লাগিয়ে দিয়ে করেছেন, একদম শিল্পায়নকে বন্ধ করেছেন, সেটা এক্ষেত্রে হবে না। আপনি স্কুল সার্ভিস কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশন গঠনের ক্ষেত্রেও কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত আমরা করছি আপনারা লক্ষ্য রেখেছেন। আমাদের ওবিসি জট থেকে আমরা বেরিয়ে এসেছি রাজ্য বিধানসভায় আইন করে এবং সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছে। ইতিমধ্যে পিএসসি, এসএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সংবাদ মাধ্যমের সামনে নিয়োগের ক্ষেত্রে বলেছে। আমার বিশ্বাস আগামী মার্চ মাসের মধ্যে একটা ব্যাপক অংশের নিয়োগ সরকারি স্তরে এবং স্কুলে নিয়োগ হয়ে যাবে, স্বচ্ছতার সঙ্গে হবে এবং পরিচ্ছন্নতার সঙ্গে হবে। স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বা আইআইএম এর প্রতিনিধিদের আনার মধ্য দিয়ে আমরা তো একটা বার্তা দিয়েছি যে স্বচ্ছতার মধ্য দিয়েই নিয়োগগুলি হবে। এই রাজ্যের জনগণকে এই 100 দিন উপলক্ষে শুভেচ্ছাও জানাবো। আর তারাপীঠে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের শান্তি কামনা সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবো। সব মিলিয়ে আপনারা নজর রাখুন, গঠনমূলক সমালোচনা করুন, ভালো কাজের প্রশংসা করুন, আর আমরা যাতে সংবিধান, অর্থনৈতিক শৃঙ্খলা মেনে স্বচ্ছতার সঙ্গে শুধু মুখের পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন করতে পারি, এটাও আপনারা সকলে আপনাদের বিবেচনার মধ্যে রাখবেন। বিবেচনার মধ্যে শুধু একটি মাপদণ্ড রাখবেন না, অনেকগুলো বিষয় একসঙ্গে রাখবেন এবং আমাদেরকে আপনারা 5 বছরের জন্য নির্বাচিত করেছেন। পর্যায়ক্রমে আপনাদের যে আশা, ভরসা, বিশ্বাস, সেটা আমরা নিশ্চয়ই পূরণ করতে পারবো। অর্থনৈতিক অবস্থাটাকে আর একটু শক্তিশালী করতে দিন। প্রতি মাসে কিছু না কিছু বিনিয়োগের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আমি লাক্সকোজির 600 কোটি টাকার ভূমি পূজন করেছি। আমি শ্যাম স্টিলের মেজিয়া প্ল্যান্টের 15,000 কোটি টাকার ভূমি পূজন করেছি। আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির হাত ধরে আমুলের 700 কোটি টাকার প্রজেক্টের কাজ শুরু হয়েছে। আজকে আমি যাচ্ছি পুরুলিয়ার মানুষকে পানীয় জল দিতে পানবাজারে।
তো সেখান থেকে রঘুনাথপুরে অমিত মেটালিকের 4,000 কোটি টাকার প্ল্যান্টের ভূমি পূজন আমরা করব। শুধু ভূমি পূজন নয়, আমার বিশ্বাস দুর্গাপূজার আগে পেট্রোকেমিক্যালের একটি নতুন প্রজেক্ট সহ এই বছর ডিসেম্বরের মধ্যে আমি এবং শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী আমরা সবাই মিলে যৌথভাবে কাজ করছি। বিনিয়োগের ক্ষেত্রেও, কারণ বিনিয়োগ ছাড়া এখানে অর্থনৈতিক আপনার পশ্চিমবঙ্গকে শক্তিশালী করা এবং কর্ম বিনিয়োগের ক্ষেত্রে অনেকগুলো সুযোগ খুলে দেওয়া এটা সম্ভব নয়, সেটা আমরা করার চেষ্টা করছি। আমি সবাইকে, বিশেষ করে আমাদের 5টা ফ্ল্যাগশিপ প্রজেক্টে সাধারণ মানুষকে যুক্ত হওয়ার আবেদন করব ধীরে ধীরে। একটা হলো বিকশিত ভারত জি রামজি 125 দিনের কাজ, আর দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ণা যোজনা 10ই জুলাই পর্যন্ত নিষ্পত্তি করে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজ থেকে টাকা ঢোকা শুরু হবে। 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের মধ্যে এরা পেয়ে যাবে। তৃতীয় হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সার্ভে চলছে, ইতিমধ্যে 25 লক্ষ চিহ্নিত হয়েছে, আরো 15 দিন এক্সটেনশন করেছে ভারত সরকার। আরো যদি পাওয়ার যোগ্য হয় আমরা তাদের নাম নথিভুক্ত করব। আমাদের বিশ্বাস আমরা এই বছর 30 লক্ষ নতুন আবাস আপনাদের দিতে পারবো। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর এবং জল জীবন মিশন আর পিএম কিষানে আমাদের 6,000-এর সঙ্গে আমরা 3,000 দিয়ে 9,000 করছি। আর যারা পিএম কিষান থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে তালিকা প্রকাশ করে তাদেরকেও আমরা কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ দেব যারা পিএম কিষান পাচ্ছেন না। সব মিলিয়ে আপনার সরকার আপনার পাশে, সবাই সাথে থাকুন। রাষ্ট্রবাদ, দেশপ্রেম, উগ্র মৌলবাদের কোনো জায়গা পশ্চিমবঙ্গে হবে না। আমাদের পশ্চিমবঙ্গে বকরি ঈদ পালন হয়েছে, কিন্তু পশু হত্যা আইন কার্যকর করে হয়েছে। ধর্ম পালনে কোথাও বাধা দিইনি আমরা, ধর্ম পালন হয়েছে কিন্তু অস্ত্র রাস্তায় বেরোতে দিইনি। রথযাত্রা পালিত হয়েছে, শৃঙ্খলার সঙ্গে পালিত হয়েছে। আগামী দিনেও যত উৎসব আছে সব পালিত হবে। ভারতীয় সংস্কৃতি এবং পশ্চিমবাংলার যে ঐতিহ্য, এই ঐতিহ্যের সঙ্গে সমঝোতা না করেই আমরা সবাই মিলে একসঙ্গে আসুন, আমরা সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলি, যেখানে নির্বাচনের সময় কেবল রাজনীতি হবে, সারা বছর আমরা মানুষের কল্যাণে কাজ করব। আপনি নিজে দেখেছেন বারুইপুরের ক্ষেত্রে কি কড়া অবস্থান পুলিশ নিয়েছে, এবং কম্পেনসেশন দেওয়ার ক্ষেত্রে যে নিরীহ ছেলেটিকে পিটিয়ে মেরে দিয়েছেন তাকেও যেমন আমি 25 লক্ষ টাকা একটি সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিয়েছি তার পরিবারকে, ঠিক একইভাবে যে ছোট্ট একরত্তি মুসলিম কন্যাটি তাকে এইভাবে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, সেই পরিবারকেও কিন্তু সমানভাবে আমি 25 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এবং ওনার পরিবারকে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছি। অতএব সরকার চালানোর ক্ষেত্রে যারা এসব বলেন, আমরা এটা, আমি অন্তত করি না। আপনি নিজে জানেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমি হেলিকপ্টার করে গিয়ে মুর্শিদাবাদ জেলায় যারা রেল ক্রসিং এর দুর্ঘটনায় মারা গেছিলেন, আহত হয়েছিলেন, তাদের পরিবার এবং বাচ্চাগুলোর সঙ্গে গিয়ে দেখা পর্যন্ত করে এসেছি, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে রাস্তাকে প্রার্থনা করব, এয়ারপোর্টের ভিতরে জোর করে এয়ারপোর্টের রানওয়েকে বন্ধ করে নিজের ধর্মীয় আস্ফালন দেখাবো, অবৈধ ওবিসি সার্টিফিকেট নিয়ে চলবো। আমি তো অবৈধ ওবিসিদের সার্টিফিকেট খারিজ করেছি। এখানে তো হিন্দু মুসলমানের বিষয় নয়, যারা বিগত দিনে সার্টিফিকেট পাচ্ছেন ওবিসি তাদের ক্ষেত্রে তো মুসলিমরাও আছে। সরকার তার যে লোক ধর্ম, সেই লোক ধর্ম আমরা পালন করছি, সেটা আমাদের করতে দিন। যে স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সে স্টাইল চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বা বুদ্ধদেব ভট্টাচার্যরা কোন বিরোধী দলের কর্মী পুলিশের হাতেই হোক আর রাজনৈতিক ভাবে হত্যা হোক, বাড়িতে গেছেন স্মরণ করাতে পারবেন? পারবেন না।
হালি শহরের ঘটনায় আমি পুলিশের লকআপে স্বাভাবিকভাবে মৃত তৃণমূল কর্মীর পরিবার, তৃণমূল কাউন্সিলরের পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি। এসব কথা না বলাই ভালো। গতকালও আশিস বাবুর দুঃখজনক আত্মহত্যা, পুরো পরিবারের সঙ্গে আমি অসিত মাল সাংসদের ফোন থেকে ভিডিও কলে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছি। দেখতে থাকুন, বাকি তো মানুষ আছে, মানুষ নিশ্চয়ই হিসাব করবে। একেবারেই মানে অনেক প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিলেন, আমার সেসব প্রশ্ন করতে হলো না। আমি কয়েকটা বিষয় বলতে চাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে বের হতে যাওয়া হচ্ছে না, স্বাধীনতা দিবসেও তো বের হলেন না, মানে এটা কি, মানে ওনাকে কি আটকে রাখার চেষ্টা হচ্ছে বাড়িতে? সবাই বেরোতে হবে কেন? বাড়ির চত্বরে পতাকা তোলা যায় তো। হ্যাঁ, যেখানে থাকেন তো সম্ভবত কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা, আমি এগুলো খোঁচাবো না। আমি সভ্য ভব্য রাজনীতি করি। তা উনি পিছনে একটা জায়গা কিনেছেন বাড়ি তৈরি করবেন বলে, কবে করবেন জানি না। তো বাড়ির সামনে অনেকটাই ফাঁকা জায়গা আছে, এই কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা। উনি রবীন্দ্র জয়ন্তী করেছিলেন, আমি দেখেছিলাম 25শে বৈশাখ। তা স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলতে ওনাকে বাধা দেবে কে? বাড়ির সামনেই তো করতে পারতেন। বন্দে মাতরম নাই বা গাইবেন, সোনিয়া গান্ধীর আপত্তি আছে, আপনারও আপত্তি থাকতে পারে, জাতীয় সঙ্গীত গাইতেন। নইলে আপনি তো অনেক গানের স্রষ্টা, যে কোনো গান করতে পারতেন, কে আপনাকে আপত্তি করেছে? বাইরে কোনো কর্মসূচিতে নাকি যেতে দেওয়া হচ্ছে না, পারমিশন দেওয়া হচ্ছে না? বাইরে কর্মসূচিতে যেতে দেননি ওনাকে। উনি বাড়ির উপরে মোমবাতি নিয়ে হেঁটেছেন, ওনাকে কে বাধা দিয়েছে? 20টা লোক নিয়ে হেঁটেছেন মোমবাতি নিয়ে। উনি আগে দল সামলান, দল তো ছত্রভঙ্গ। এমপিরা দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে, এমএলএরা 3 ভাগ 4 ভাগ হয়ে গেছে। বিধানসভায় যে কোনো ইস্যুতে ভোট হলে 14টা 15টা করে ভোট পড়ে আমাদের বিরুদ্ধে। একদল ভোট দেয়, একদল উঠে চলে যায়। উনার এমএলএদের সই চুরি করেন ওনার ভাইপো। 10 জন এমএলএ বলে যে আমরা সই করিনি, আমাদের সই জাল করা হয়েছে। তো উনি আগে নিজেদেরকে সামলাতে পারছেন না তো। উনি ওনার দলে তো 2021 সালে বিপর্যয়ের পরে আমি বিরোধী দলনেতা বা বিজেপি সামগ্রিকভাবে, আমাদের বিজেপি টিম সবাই মিলে, আমরা শ্রমিক দা, সুকান্ত বাবু, দিলীপ দা, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, আমরা সবাই মিলে কি ভূমিকা নিয়েছিলাম সেই বিপর্যয়ের মধ্যে, অত্যাচারের মধ্যে। কত বড় অত্যাচার হয়েছিল। এখন ওনারা ওনাদের ভূমিকা কি নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই। স্বাধীনতা দিবস পালন করব না, আর ফেসবুক লাইভ করব বিকালবেলা। কেন? ওনার পেয়ারের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন হচ্ছে না কেন? কে বাধা দিয়েছে ওনাকে? ভাইপো তো আবার প্লাস ক্যাটাগরির নিরাপত্তা আছে, ওনার পছন্দের লোক দিতে হবে কেন? ঠিক। ভাইপো তো আবার বিদেশ চলে যাচ্ছেন চিকিৎসা করাতে, আপনারা তো আটকানোর চেষ্টাও করেছিলেন মনে হয়, মানে কি কোনো কি আশঙ্কা আছে? সরকারের পক্ষ থেকে তো আপত্তি করা হয়েছিল। আচ্ছা, কলকাতা হাইকোর্ট বলেছিলেন যে এখানে চোখ দেখান, যেতে যেতে বলেছিলেন, যাননি। অনেক টাকা আছে এখনো, লয়াররা আছেন, দামি দামি লয়ার। সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট কিছু সিদ্ধান্ত নিয়েছে। আমি তো সাংবিধানিক ভাবে শপথ নিয়েছি রাজ্যের প্রশাসনিক প্রধান। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তর পরে তো আমার কোনো বক্তব্য রাখার জায়গা নেই, আমার বলা উচিত না। সর্বোচ্চ কোর্ট, তাকে সম্মান দিই। ফিরলে ভালো, কিন্তু দুর্নীতি নিয়ে কোনো আপোষ হবে না। আপনি আমার উপর ভরসা রাখুন। জাহাঙ্গীর যেমন ঝুঁকে গেছে, শকত যেমন মার্কেটে নেই। এই সবচেয়ে বড় চোর লম্পটের কি করতে হয় এই ভাইপো বাবু, সেটাও আমি জানি। আমি, আমার উপর ভরসা রাখতে পারেন। আমি ধীরে ধীরে এগোচ্ছি, কাগজপত্র করে। আমি তো বারে বারেই বলেছি যে সমস্ত তথ্য প্রমাণ এবং সমস্ত কোর্ট ওকে ঘোরার সুযোগ দেওয়ার পরে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার সেটা নেব, যাতে শাস্তিটা স্থায়ী হয়, অস্থায়ী না হয়। কারণ আপনারা তো দেখেছেন যে দুর্নীতিগ্রস্তরা জেলে যখন যান, তখন যখন আপনারা
নিউজ করেন, যে কোনো কারণেই হোক, কোর্ট তো আর আমাদের সরাসরি নিয়ন্ত্রণে নেই, এবং কোর্টের সমস্ত জাজমেন্ট যে রাজ্য সরকার কেন্দ্র সরকার ঠিক করে দেন এই ব্যবস্থাও তো নেই ভারতবর্ষে। সেক্ষেত্রে যখন আবার 1 মাস 2 মাস 3 মাস পরে জামিন পান, তখন আপনারাই তো আমাদের সমালোচনা করে বলেন আটকানো গেল না। কিন্তু আপনাদের তো এটাও বোঝা দরকার যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়। ভারতবর্ষে ব্রিটিশের অনেক রকম ব্যবস্থা মানে চেঞ্জ হয়েছে, কিন্তু জুডিশিয়ারি এখন মানে একটা কনস্টিটিউশনের পিলার, তারা নিরপেক্ষভাবে তাদের মতো করে সব পক্ষে শুনানি কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে সরাসরি আমাদের ভূমিকা নেই, এটাও আপনাদের বোঝার দরকার আছে। একেবারেই। এবং আমি আবার ফিরে আসি, আপনি 100 দিন পার করলেন, আমি দেখলাম একটা দিনের ছুটি নেননি, রোববারেও তো, আজকেও তো মানে কালকেও কর্মসূচি, ছুটির দিনেও কাজ করেছেন আমি আরেকটা বিষয় অদ্ভুত লাগে, রাত 12:30টার সময় দেখি আপনার হোয়াটসঅ্যাপ অন আছে, সকাল 8টায় অন আছে, আপনি ঘুমান কখন তাহলে? 2টোর সময় ঘুমোই, 6টা 6:30টায় উঠে পড়ি। বাপরে বাপ! আর দিনেও তো 8টা থেকে মোবাইল দেখি, তবে এমার্জেন্সি মোবাইল চেক করে নি ভোর 5টার সময় আরেকবার। এবং আপনি এত বিজির মধ্যে দেখি পুলিশের মেসেজ আছে, ডিজাস্টারের মেসেজ আছে। আমরাও কিছু জানতে বড় অংশ জলের তলায় পূর্ব পশ্চিম মেদিনীপুরে, খুব উদ্বেগে আছি। মাননীয় অগ্নিমিত্রা পাল আর অন্তরা আচার্য পিডব্লিউডি সেক্রেটারিকে পাঠিয়েছে হলদিয়ার দিকে, বড় অংশ জলের নিচে। ওদিকে পটাশপুরে সেচ মন্ত্রী অরূপ দাস আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায়কে পাঠিয়েছি, আরেক মন্ত্রী রাজেশ মাহাতোকে সবঙ্গে পাঠিয়েছি, রাজেশ সিনহার ডিজাস্টার সেক্রেটারির সঙ্গে এনডিআরএফ এর টিম নামিয়েছি। ওখানেও আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে সবার সঙ্গে। একটা বড় অংশ জলের তলায় আছে 2 মেদিনীপুরে। এবং আমি কিছু জানতে চাইলেও দেখি তৎক্ষণাৎ উত্তর দিয়ে দেন এত ব্যস্ততার মধ্যে। আমি একটা কথা বলতে চাই, নেই, এটাই কাজ। তাহলে বিরোধী দলনেতা ছিলেন 5 বছর, আর মুখ্যমন্ত্রী, কোন কাজটা কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন নয়, আমার কোনো পরিবর্তন হয়নি। আমি এগুলো মনে করি একটা দায়িত্ব পেয়েছি, পালন করব। আগেও যাই দায়িত্ব পেয়েছি পালন করবো। এখনো 2 বেডরুমের রুমে থাকি। হ্যাঁ, 2 বেডরুমের যে রুম 800 স্কোয়ার ফিট চিনার পার্কে, ওখানেই থাকি, পরিবর্তন করিনি। অনেকেই সরকারি লোকেরা বলছিল একটু বড় বাড়ি দরকার। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, যখন মিট করতে হবে কোনো ডেলিগেশন, একটা ভদ্র সভ্য ভালো জায়গা দরকার। ওই জন্য সল্টলেকে একটা ইরিগেশন দপ্তর প্রথমে সৌজন্য দেখিয়েছিল, আমি তো দেখি হায়দ্রাবাদ হাউস। বাপরে বাপ, ওখানে মানে আমার পক্ষে তো অসম্ভব। আমি সৌজন্য দেখার পরে তো বেরিয়ে চলে এসেছি। এখানে তো আমার পক্ষে থাকা বা অফিস করা সম্ভব না। বিরাট নাকি ঝাড়বাতি আছে একটা বলছে অনেকে। বিরাট বললাম না, হায়দ্রাবাদ হাউস। আচ্ছা, আমার পক্ষে তো সম্ভব না, আমি তো সব ভোগী লোক নই, অত্যন্ত সাধারণ লোক, চপ্পল পরে থাকি। মানে একটা জুতো কিনি 800 টাকা দাম। হাওয়াই চটি আরো একজন পড়তেন, তা তো ব্র্যান্ডেড না, যা দাম শুনেছি। আমার কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হবে না, কি দরকার? আমার সব নাই, সব বাসের মধ্যে নেই। এবং আপনার তো অবসর সময় নেই, আমি বিদেশে, আমার কোনো অবসর টবসর নেই। মোবাইল ফোন দেখি, রাত্রিবেলা কথা বলি, উত্তর দিই, পরের দিনের পরিকল্পনা তৈরি করি, যেটা করার মনে করি। লিমিটেশন আছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন ছবি আঁকতেন, বই লিখতেন, গান লিখতেন, ট্রেডমিলে হাঁটতেন, অনেক সময়ও তার ছিল কাজের মাঝে। আপনার এরকম কিছু অভ্যাস আছে নাকি? ব্যক্তিগতভাবে মানুষের অনেক প্রতিভা থাকে, ওনার মধ্যে অনেক প্রতিভা ছিল। আমার অত প্রতিভা নেই। আমি রাষ্ট্রবাদ, দেশপ্রেম মনে করি, আর যে দায়িত্ব জনগণ দিয়েছে, পার্টি দিয়েছে, সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। তার মধ্যে ভুল ত্রুটি থাকবে, লিমিটেশন থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি জানি আমি আমার রাস্তা সঠিক। আমি নিজে যদি ঠিক থাকি, আপনি আমাকে এদিক ওদিক করতে পারবেন না। আপনিও আমার সমালোচনা করে অনেক খবর করেন, আমি প্রত্যেকটাই দেখি। আর আপনাকেও বলি, আপনি দেখেছি সমালোচনার খবরগুলো আমাকে পাঠান না, ওটাও পাঠাবেন। ওকে, আমারও খুব ভালো লাগলো যে আপনি এগুলো পজিটিভলি নেন। আমি কেন নেবো না? আমি তো নিজে ঠিক আছি, আপনি নিজেই দেখবেন কিছুদিন পরে এই যে কাগজগুলো, এই আমি আপনাকে বলছি, নাম করেই বলছি, বর্তমান কাগজ,
তারা আমি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য ঠিক করেছিল আমার নাম ছাপবে না। 2021 থেকে 26 বিরোধী দলের নেতার নাম ছাপেনি। এখন দেখুন মুখ্যমন্ত্রীর ছবি ছাপে ফ্রন্ট পেজে। আমি তো অপেক্ষা করেছি, দেখেছি এই আনন্দবাজার হলদিয়ার এবিজি কে নিয়ে আমার লম্বা ছবি চেপেছিল, তখন অভিক সরকার ছিল সম্পাদক, বলেছিল শিল্প তাড়িয়েছে, আমার বিরাট একটা লম্বা ছবি দিয়ে নেগেটিভ আর কি হুম। ফ্রন্ট পেজে। আনন্দবাজারও আছে, আমিও আছি। আমি তো এগুলো তো এই আজকাল আজকাল কাগজ এখন ছবি ছাপে, প্রতিদিন কাগজ আপনি দেখেন যে আমার ছবি ছাপে। এদের গত 5 বছরের কাগজ 21 থেকে 26 আপনি বের করে দেখবেন এরা কি কি করতো। তবে আমি শুধু দেখেছি, আমি রিয়াক্ট করিনি। একেবারে। আমি নিজে যদি ঠিক থাকি না, হুম। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। একদম একদম একদম। মমতা ব্যানার্জি 104টা মামলা করেছে, কিচ্ছু করতে পারেনি আমাকে, কিচ্ছু করতে পারেনি। ওনার কাছে যদি তথ্য প্রমাণ ডকুমেন্ট থাকতো তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উনি অনেক কিছু করতে পারতেন। উনি করেননি, চেষ্টা করেননি এমন কিছু কাজ নেই। উনি এক একজন আইপিএস অফিসারকে, সিআইডি কে লাগিয়ে উনি যা যা করার সব করেছেন, সমস্ত রকম চেষ্টা করেছেন, সমস্ত রকম উজাড় করে চেষ্টা করেছেন, পারেননি কেন। কিন্তু ভাইপো তো বলেছেন যে সুদ আসলে সব দেখে নেব হ্যাঁ ক্ষমতায় ঠিক গেলে। আছে, উনি তো ডিজে বাজাবেন বলেছিলেন 4 তারিখ দুপুরবেলা। অমিত হ্যাঁ। শাহজিকে বলেছিলেন আসুন এখানে থাকুন। তো অমিত শাহজি জায়গায় আছে। এখন তো ডিজে বন্ধ হয়ে গেছে, এখন তো মানুষ তেরঙ্গা যাত্রা করছে, আবার রাখি বন্ধনের প্রস্তুতি নিচ্ছে। না, এটা একটা খুব ভালো করেছেন এই রাখি বন্ধনটা, মানে সামাজিক যে ব্যাপারটা আপনি বলতে চেয়েছেন যে বন্ধন, এটা খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, এটা দেশপ্রেমের বন্ধন দরকার। টুকরে অবশ্যই। টুকরে গ্যান্ড খুব সক্রিয়। হুম। আপনি এই যে সব নেবেন না, এই যে সম্প্রতি যেটা দিল্লি থেকে কলকাতা হলো না, হ্যাঁ। এটাকে আপনি খুব ছোটখাটো হিসেবে নেবেন না, এটা বড় চক্রান্ত দেশের বিরুদ্ধে। একদম। এটার সঙ্গে আপনার নিটের কোনো সম্পর্ক নেই, এটা বড় চক্রান্ত। এবং এক্ষেত্রে আপনার দেশপ্রেমের বন্ধনটা দরকার। আমাদের দেশ কোনোভাবে যেন এই যে উদার গণতন্ত্র, বাক স্বাধীনতা, তার ফলে আপনি দেশের ভিতরে থেকে প্রধানমন্ত্রীকে এইভাবে আক্রমণ করতে পারেন অন্য দেশে? না না, আমরা ছোটবেলায় তো এরকম দেখিনি কখনো, আমরা তো পড়াশোনা করেছি। আপনি পারেন এরকম করতে? না। এই যারা এই আন্দোলন করেছিল, একজনও স্বাধীনতা দিবসের দিন কোথাও জাতীয় পতাকা তুলেছে দেখেছেন? হুম। এরা কোথায় কোথায় সোশ্যাল মিডিয়াতে দেয়। এই সিপিএম এর কয়েকটা মাল আছে দেখবেন, অসংখ্য ভোটে হেরেছে, তার মধ্যে বিকাশ ভট্টাচার্য একটা, অসংখ্য ভোটে হেরেছে, সব ভোটে হারে। আপনি দেখবেন এদেরকে, এরা স্বাধীনতা দিবসের দিন এদের কোনো রোল নেই, কোনো ছবি পাবেন না। হুম। অতএব এই খুব দরকার। আমি এই কারণে সরকারিভাবে রাখি বন্ধন পালন করব। ধর্মীয় মাহাত্ম্য তো আছেই রাখি পূর্ণিমা, তার বাইরে আপনার একটা বড় বিষয় হচ্ছে দেশপ্রেমের বন্ধন। এটা আমাদের খুব দরকার। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই করে 1905-এ, যার ফলে ব্রিটিশরা পিছু হটতে বাধ্য হয়েছিল বাংলা ভাগ থেকে। এটা খুবই দরকার আছে। এটাকে একটা বড় চক্রান্ত। দেখুন, দেশ দুর্বল হলে আপনি আমি সবাই দুর্বল। একদম এই জায়গায় অন্তত আমাদের সকলকে এক থাকতে হবে। একদম। আমার শেষ একটাই বলার, সেটা আমরা না, লোকালি এবার আমাকে ছেড়ে দিয়ে পুরুলিয়া যাবো। একটাই কথা, এই গ্রামগঞ্জের রাস্তাগুলোর সব যা রাস্তা করে গেছিল সব আগের সরকার। সব রাস্তা সারানো হবে। ওকে। আপনি 10ই অক্টোবরের মধ্যে সব রাস্তা সারিয়ে দেবো। বর্ষা চলছে বলে এখন পিচ করতে গেলে তো নষ্ট হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। টেন্ডার প্রস্তুতি চলছে, আমি অর্থ বরাদ্দ করে দিতে বলেছি, সারিয়ে দেবো। মহালয়ার আগে রাস্তা সারিয়ে দেওয়া হবে, ওকে। আপনি ভরসা রাখতে পারেন। ভালো থাকবেন, একদিন নবান্নে যাব, যাইনি কখনো। আসুন হ্যাঁ। আসুন, আপনাদের ডাকবো। ওকে। আপনারা আসুন, আপনার উপরে কম অত্যাচার হয়নি। আর আপনার সব মামলাগুলো আমি পুলিশকে নির্দেশ দিয়েছি ফাইনাল রিপোর্ট এফআরটি করে দিতে। থ্যাংক সব ইউ। মিথ্যে মামলা। আপনার একটা চিঠিও পেয়েছি, কয়েকটা পুলিশের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল, সেটাও তদন্ত হচ্ছে ইন্টারনালি।
সেখানে কিছু যদি আমি গিলটি পাই ব্যবস্থা নেব। ওকে ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। ये क्या दे रहे हो? ये आपका कैशबैक, नॉर्मल यूपीआई से करोगे तो यही मिलेगा। आजकल दे कौन रहा है कैशबैक? स्लाइस दे रहा है ना, गारंटीड अप टू 3% कैशबैक। सच में?